নমস্কার। ক্যাম্প ক্যাম্পাস প্লাসের আরো একটি নতুন প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত। ভোটের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেছে। কিছুদিন আগেই তৃণমূল দলে দেখা গেল যে সাংগঠনিক বেশ কিছু পরিবর্তন হয়েছে। আবার আজকে দেখলাম মেইন স্ট্রিম মিডিয়ার একটি চ্যানেলে পশ্চিমবঙ্গ বিজেপির যে নির্বাচিত বলুন বা যাই হোক নিয়োজিত বলুন প্রেসিডেন্ট, সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার একটা দীর্ঘ সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এসবের অর্থ একটাই, সেটা হচ্ছে যে এই যে আপাততভাবে যাদেরকে মনে করা হচ্ছে যে যারা যে দুটো প্রধান প্রতিদ্বন্দ্বী দল, তাদের নির্বাচনী যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাই কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচারিত হয়েছে। তা আমার মনে হয়েছিল যে একটা বৃহৎ অংশের লোক, তারা বামফ্রন্ট বা কংগ্রেসকে ভোট দিক বা না দিক, তারা কিন্তু এই তৃতীয় শিবিরের যে প্রস্তুতির ব্যাপারটা জানার জন্যে কিন্তু তাদের আগ্রহ কম নয়। সেই উদ্দেশ্যেই গত দুটো এপিসোডে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফ সিপিআইএম দলের দুই সম্পাদকের কিন্তু আমরা একটা ইন্টারভিউ প্রকাশ করেছিলাম। আজকে বীরভূম জেলার সম্পাদক এখানে উপস্থিত আছেন, শ্রী গৌতম ঘোষ। গৌতম বাবু, আপনাকে বলুন। এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। এখন ব্যাপারটা হচ্ছে যে যখন ইন্টারভিউ বলেছি তখন আগে প্রথমেই বলে নিই, জিজ্ঞাসা করে রাখি রাজনৈতিক প্রশ্ন করার আগে, যে আপনারা মানে আপনার দল শুধু একটা বীরভূম স্পেসিফিক নয়, তারা তাদের সম্পর্কে যে সংবাদগুলো মানুষের জানার ইচ্ছা আছে, তারা সেটাকে মানুষের কাছে কিভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন? দেখুন, আমরা প্রাথমিকভাবে আমাদের যে লড়াই আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আমরা মানুষের কাছে বিভিন্নভাবে নিয়ে যাই। এখন নির্বাচন আমাদের একটা লড়াইয়ের কর্মসূচি। এটা আলাদা করে আমাদের নির্বাচনের কৌশল তৈরি করতে হয় এরকম না। যেমন বিজেপি নেতা আজকে বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে, কারণ ওরা বুঝেছেন যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের একটা সাধারণভাবে ক্ষোভ তৈরি হয়েছে, এবং এইটা মোটামুটি ভাবে এস্টাবলিশড হয়েছে যে তৃণমূলের সঙ্গে একটা বিজেপির বোঝাপড়া আছে। সুতরাং বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের আহ, ক্ষেত্রে তাদের উপর আস্থা রাখাটা যাবে না। সেইটাকে তৈরি করার জন্য তিনি আজকে সেটা বলছেন। আমরা মূলত যে প্রচারটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে, আমাদের জেলায় তৃণমূলের একটা কোনো কর্মসূচি, একটা কোনো প্রকল্প নেই যেটাতে তাদের দুর্নীতি যুক্ত, মানে দুর্নীতি নেই। এবং এই প্রত্যেকটি দুর্নীতিতে বিজেপির পরোক্ষ এবং প্রত্যক্ষ যোগাযোগ আছে। তাই সাধারণভাবে মানুষ, আমরা এতদিন ধরে যেটা বলতে চাইছিলাম যে বিজেপি এবং তৃণমূল হচ্ছে আরএসএস পরিচালিত দুটি দল, এইটা আমরা যেটা বলছিলাম সেইটা মানুষ তাদের অভিজ্ঞতা দিয়ে এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে। আমরা এখন তাই জন্য মানুষের কাছে যেটা নিয়ে যেতে চাই, যে মানুষের প্রতিদিনের যে লড়াই, তার শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই, কাজের লড়াই, সেই লড়াইয়ে মানুষকে যদি আমরা ফেরাতে পারি, আর ওরা যে উল্টো দিকে টানছে, কেউ জগন্নাথের আহ রথযাত্রা করছে, কেউ রাম মন্দির তৈরি করছে, সেই জায়গা থেকে মানুষকে বার করতে পারলেই মানুষ তাদের দৈনন্দিন যে সমস্যাগুলি, সেইগুলির সামনে মুখোমুখি হলেই আমরা মানুষকে আমাদের পক্ষে রাখতে পারবো। আমার প্রশ্নটা ছিল যে সংবাদ কি করে আপনারা পৌঁছে দিচ্ছেন। ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমার একটা নিজের অভিজ্ঞতা হচ্ছে যে বামপন্থী দলগুলোর বিভিন্ন লেভেলের যে নেতা বা নেত্রীরা আছেন, তারা কি মানে কথা বলার ব্যাপারে খুব একটা ইচ্ছুক থাকেন না।
যে তাদের কাছ থেকে খবর পাওয়ার জন্য হয় দেখা যাবে যে দলীয় যে প্রচার যন্ত্র, তার বাইরে কি তাদের উপর কথাবার্তা, তারা অন্য জায়গাতে কথা বলতে কি খুব একটা আগ্রহী নন? আপনার কথা বাদ দিচ্ছি, না, আপনাকে তো আমি তো পেয়েইছি, মানে এটা জাস্ট একটা অবজারভেশন, এটা কি ঠিক? না, এটা আমি জানি না, কিন্তু সাধারণভাবে আহ, সংবাদ মাধ্যমকে তো আমাদের ব্যবহার করতেই হয়। কারণ আমরা আমাদের খবর শুধু আমাদের মাধ্যমে তো প্রচার করতে পারবো না। স্বাভাবিকভাবে এই ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক থাকার কথা নয়। কোনো কোনো ক্ষেত্রে এগুলো তো ম্যান টু ম্যান ডিফার করে। সেই অর্থে যদি কেউ আচ্ছা, ঠিক আছে, আহ, জাস্ট এটা এটা একটা হতে পারে। এটা হ্যাঁ, একটা কথা কথা। এবারে আসি মূল আলোচনাতে। এই যে ধরুন 2026-এ যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনারা মানে বামপন্থীরা সঙ্গে কংগ্রেস থাকবে কি থাকবে না সেটা তো এখনো সিদ্ধান্ত হয়নি। এরা ঠিক কি উদ্দেশ্যে লড়ছেন? এরা মানে কি ভোট বাড়ানো না ক্ষমতা দখল, কোনটার জন্যে এরা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটা একটু বুঝিয়ে বলবেন? আমরা ভোটে অংশগ্রহণ ডেফিনেটলি জেতার জন্যই করব। কিন্তু এটাও ঠিক যে আমরা 2026-এ ক্ষমতায় আসবো তার জন্য লড়াই করছি, এটা বোধহয় বাড়তি বলা হবে। আমরা যেটা চাই আর কি, সেটা হচ্ছে মানুষ নিজেদের যে বোঝাপড়া, নিজেদের প্রতিদিনের অভিজ্ঞতায় যেটা বোঝাপড়া, সেই বোঝাপড়ার মধ্য দিয়ে তারা সমর্থন বা কারুর পক্ষে বা কারুর বিপক্ষে তাদের মতামত জানান। তাতেই আমাদের ফলাফল একটা আহ, বড় ধরনের সাফল্য আসবে বলে আমরা মনে করি। আচ্ছা, গৌতম বাবু, একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে কি ফলাফল হলে, আমি জানি যে আপনি অতি অবশ্যই বলবেন আমরা জিতলে তাহলেই আমরা সন্তুষ্ট হব, জেতার নিচে কোনো কিছুতে আমরা সন্তুষ্ট হব না। তবুও একটা প্র্যাকটিক্যাল যদি মানদণ্ড করা হয়, তাহলে কি রেজাল্ট হলে আপনারা খুশি হবেন? আর রেজাল্ট খুশি হবে মানে আমি একটা, মানে এটা আসলে তৃণমূল আর বিজেপি কে রেখে আমাদের দেশের, আমাদের রাজ্যের গরিব মানুষের বা সাধারণ মানুষের কিছু ভালো করার কোনো সম্ভাবনা নেই। ফলে এই দুটো দলকে উৎখাত করা ছাড়া আমাদের রাজ্য বা দেশের কোনো বিকল্প নেই। ফলে সেটার জন্যই আমরা লড়াই করব। কিন্তু সেই লড়াই নিশ্চয়ই 2026-এই শেষ হবে এরকম নয়। আমরা প্রত্যেকটা মানুষকেই বলবো যে বিজেপি এবং তৃণমূল এই দুটো দলকে বাদ দিয়ে আপনাদের নিজেদের অভিজ্ঞতার বিচারে বিজেপি তৃণমূল বিরোধী যে শক্তি, সেই শক্তির পক্ষে ভোট দিন। আপনাদের যে এই নির্বাচনী প্রস্তুতি এখন যে জায়গাতে থাকা উচিত ছিল সেই জায়গাতে কি এসেছে? বীরভূম জেলার কথা বিশেষ করে বলছি, কারণ আমার মনে হয় যে পার্শ্ববর্তী অন্য যে কোনো জেলার তুলনায় বীরভূমে বাম দলগুলোর অবস্থা স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং খুব একটা উজ্জ্বল নয়। হুম, ঠিকই বলেছেন। সেই ক্ষেত্রে বীরভূম জেলা বামপন্থী আন্দোলনের এক সময় খুবই শক্তিশালী জেলাই ছিল, কিন্তু বর্তমানে বামপন্থীরা দুর্বল আছে। তবে এটা ঠিক যে বীরভূম জেলাতে তৃণমূল এবং বিজেপি যেভাবে মানুষের আস্থা নষ্ট হয়েছে এদের প্রতি, সেইটাকে সবটাকে কুড়িয়ে আনার মতো, সবটাকে জড়ো করার মতো আমরা কর্মসূচি নিতে পেরেছি এরকম নয়। তবে আমরা চেষ্টাই আছি যে আমাদের মানুষের সঙ্গে যোগাযোগ, আমাদের যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেটাকে কাটিয়ে তুলে প্রতিদিনের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে তৃণমূল বিজেপির প্রতি যে অনাস্থা, সেই অনাস্থাটাকে রেখে দিয়ে আমাদের পক্ষে মানুষকে কিভাবে আনা যায়। আচ্ছা, আপনি অলরেডি বেশ কয়েকবার বিজেপির বিরুদ্ধে কিছু বলেছেন যে তাদের প্রতি আস্থা চলে গেছে। বিজেপি ক্ষমতায় কোথায় ছিল যে তাদের প্রতি আস্থাটা চলে যাবে? বিজেপি তো এখনো তো ধরুন পশ্চিমবঙ্গে কোথাও কোথাও কিছু হয়তো মিউনিসিপ্যালিটিতে তারা ক্ষমতায় আছে। বীরভূম জেলাতে তো নিরঙ্কুশভাবে, একদম নিরঙ্কুশভাবে তো শুধু তৃণমূলই আছে, তা বিজেপির বিরুদ্ধে আস্থা চলে যাওয়ার যে ব্যাপারটা বলছেন,
এটা কিসের ভিত্তিতে বলছেন? সাধারণভাবে এটা তো বোঝা যাচ্ছে যে বিধানসভায় বিজেপি হচ্ছে বিরোধী দল, হুম, হুম। এবং তাদের সিটের সংখ্যাটা খুব কম না। আমাদের হুম। জেলাতেও একটা বিজেপি সিট আছে আছে। বিধানসভায়, দুবরাজপুরে। আছে। প্রতিদিন তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে সন্ত্রাস, তার বিরুদ্ধে বিজেপিকে লড়তে আমরা দেখছি না। এবং বীরভূম জেলায়, এটা আমি অন রেকর্ড বলছি, বিজেপি নেতাদের সঙ্গে তৃণমূলের নেতাদের বোঝাপড়া আছে। তারা একসঙ্গে ওঠা বসা করে এবং তারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেই কাজকর্ম করে। আচ্ছা, হঠাৎ কি এমন ঘটলো? ধরুন, তৃণমূল এবং সিপিএম বা বামফ্রন্ট, এরা তো একে অপরের ট্র্যাডিশনাল শত্রু, এটা তো সবাই জানে। তা তৃণমূলের শত্রু হঠাৎ যে পাল্টে গেল, সিপিএম বা লেফট ফ্রন্ট থেকে সেটা বিজেপি হয়ে গেল, এটা কি করে হলো? তৃণমূলের শত্রু বিজেপি তো এটা সাধারণ মানুষের মনে করে না আর কি। এটা যদি ঠিক যে যদি মনে না ভোট করে, ভাগ হয়েছে। যদি মনে না করে, তাহলে আজকে যদি ভোটের যে অঙ্কটা যদি দেখি, তাহলে দেখা যাবে যে, যাই হোক, স্ট্যাটিস্টিক্সটাতে একটু পরে আসছি, তবু গত, যদি বিধানসভা নির্বাচনের দেখা হয়, তাহলে দেখা যাবে যে টিএমসি পেয়েছে 52.1% ভোট, এবং বিজেপি পেয়েছে 39.7% ভোট। আগে বাম দলগুলোই, এখন যে টিএমসি ভোটটা পাচ্ছে সেটা বাম দলগুলো পেত। এখন বাম দলগুলো চলে গেছে এই 2 পয়েন্ট সামথিং, কংগ্রেস 1 পয়েন্ট সামথিং। এই যে ধরুন একটা সাংঘাতিক ধরনের শিফটটা কেন ঘটলো? দেখুন, তৃণমূল এবং বিজেপির যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে মানুষের মধ্যে যে ধর্মীয় যে বিভাজন, সেইটা না, তারা সেটা সাম্প্রদায়িক বোঝা গেল। তৈরি আমার করে। প্রশ্ন হচ্ছে যে বাম দলগুলো ছিটকে গেল কি করে? হ্যাঁ, বাম দলগুলো ছিটকে যাচ্ছে এই কারণেই। সেটা হচ্ছে যে ওরা এই প্রচারটা, আমাদের জেলার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, আমাদের জেলাতে প্রায় 37% হচ্ছে মুসলিম কমিউনিটি। ফলে মুসলিম কমিউনিটিকে এটা বোঝানো হচ্ছে যে তোমাদের নিরাপত্তা নিয়ে সত্যি সত্যি খুব কঠিন জায়গায় আছে। তোমরা যদি বিজেপিকে আটকাতে না পারো, তাহলে কিন্তু তোমাদের এই পশ্চিমবঙ্গে থাকাটাই মুশকিল হয়ে যাবে। এইটা মুসলিম কমিউনিটি এখন এটা রিয়েলাইজ করছে যে তৃণমূল আর বিজেপির বোঝাপড়া আছে, কিন্তু তারপরেও যেহেতু এই যে একটা মেইন মেইন স্ট্রিম যে সংবাদ মাধ্যম, তারা বারে বারে যেটা প্রচার করছে, বামপন্থীরা শূন্য, বাম কংগ্রেস শূন্য, এইটার ফলে তারা আস্থা রাখতে পারছে না। এটা নিশ্চয়ই আমাদেরও একটা দুর্বলতা, যে আমরা এই কমিউনিটিটাকে, মুসলিম কমিউনিটিটাকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি প্রদর্শনের দরকার ছিল, আমাদের যে সাংগঠনিক আহ, তাদেরকে আমাদের সাংগঠনিক শক্তি যেটা দেখানোর কথা ছিল, সেটা আমরা পারিনি। এটা দুর্বলতা নিশ্চয়ই। কিন্তু এটা কখনোই না যে বিজেপিকে যারা ভোট দিচ্ছে তারা তৃণমূলকে বিরোধিতা করে তৃণমূলের বিরোধী শক্তি হিসেবে বিজেপিকে ভোট দিচ্ছে, এরকম না। এতে মুসলিম কমিউনিটি এবং হিন্দু কমিউনিটির মধ্যে এটা ভাগ করছে, এবং এদের সবসময়ই তৃণমূল এবং বিজেপির যে ভোট ভাগটা হচ্ছে, সেটা সাম্প্রদায়িক বিভাজন হচ্ছে। এবং এইটা বলতে পারেন যে এটা আমাদের বামপন্থী আন্দোলনের একটা দুর্বলতা। এত পশ্চিমবঙ্গেও কেন জনগণ এই সাম্প্রদায়িক বিভাজন ঘটবে আর কি, সেটা আচ্ছা, আমাদের নিশ্চয়ই, যেটা আমাদের খুঁজতে হবে যে কোথায় এবং কিভাবে আমরা এই দুর্বলতা কাটাবো। আমার পরবর্তী প্রশ্ন, যে বামফ্রন্টকে যে 2011 সালে চলে যেতে হলো, তার একটা প্রধান কারণ ছিল সংখ্যালঘু ভোট বামফ্রন্টের কাছ থেকে সরে গিয়েছিল। যদিও রাজনৈতিকভাবে ভোট হয়েছিল, জমি অধিগ্রহণ, উন্নয়নের সমস্যা নানা রকম, কিন্তু তার সঙ্গে এটাও ছিল। সাচার কমিটির রিপোর্টে একটা যে, ধরুন, নেগেটিভ ব্যাপার ফুটিয়ে তোলা হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে, এটার বাইরে আর কোনো কি এমন কিছু ছিল বলে মনে করেন, যাতে সংখ্যালঘুদের বিশ্বাস বামপন্থীদের ওপর থেকে টলে যেতে পারে?
সাঁচার রিপোর্টেই আসলে আমাদের বীরভূম জেলার কথা আমি আপনাকে বলতে পারি। বীরভূম জেলায় মানে 87%-এর ওপর হচ্ছে রুরাল এলাকা, আর আরবান এলাকা হচ্ছে 12.8 এরকম পার্সেন্টেজ। স্বাভাবিকভাবেই এখানে সংখ্যালঘুদের বামফ্রন্ট যেটা করেছিল, যেটা সাচার রিপোর্টে আসেনি, সাচার রিপোর্টে মূলত সার্ভিস সেক্টরটাকে নিয়ে রিপোর্ট বেরিয়েছিল। মুসলিম কমিউনিটি আমাদের জেলার ক্ষেত্রে যে জমির পাট্টা, বর্গা, এই বিষয়গুলো তো অনেক বেশি উপকৃত হয়েছে। কিন্তু সাচার রিপোর্ট এমন একটা, ওই সার্ভিস সেক্টর নিয়ে তারা যা রিপোর্ট বার করেছে সেই রিপোর্ট সত্যি রিপোর্ট। নিশ্চয়ই সার্ভিস সেক্টরে মুসলিমদের যে পার্সেন্টেজ পার্সেন্টেজ হওয়ার কথা সেটা হয়নি। এবং এই প্রচারটা যে মুসলিমদের জন্য গোটা দেশেও কিছু করেনি, বামফ্রন্টও কিছু করেনি। ফলে 2011-তে আমাদের প্রথম মুসলিম ভোটটাই আমাদের মাইনাস হয়েছে। কিন্তু এই যে আপনার এই যে ব্যাখ্যাটা পরবর্তীকালে কি আপনারা কি দেওয়ার চেষ্টা করেননি যে সাচার কমিটি পুরোটা সত্যি কথা বলেনি, আমাদের কাজ সাচারের রিপোর্টের ব্যাপারের থেকে আরো অনেক বেশি, এই ধরনের প্রচারটা বিশ্বাসযোগ্য হচ্ছে না কেন? না, এই প্রচারটা আমরা, সাচার রিপোর্ট সত্যি কথা বলেনি এই রিপোর্টটা আমরা আমরা বলিনি, আমরা আ- এখনো বলছি না। আপনার কি মনে আমরা হয় যে যেটা সাচার বলতে কমিটি, চাইছি, আপনার কি মনে হয় সাচার কমিটি পুরোপুরি একদম বাস্তব ভিত্তিক একটা রিপোর্ট দিয়েছে? না বাস্তব ভিত্তিক না, অসম্পূর্ণ রিপোর্ট ছিল। সেটা হচ্ছে সার্ভিস সেক্টর এবং এই যে আমাদের বামফ্রন্ট সরকার মূলত যেটা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে যে আস্থা তৈরি হয়েছিল, সেটা মূলত হচ্ছে বর্গা পাট্টা, মূলত কৃষক আন্দোলনের মধ্য দিয়ে। বিশেষ করে যেহেতু আমাদের জেলার ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা বড় অংশই গ্রামীণ জনগণ, সুতরাং মুসলিম কমিউনিটির ক্ষেত্রেও যে মুসলিমরা যে উপকৃত হয়েছিল তারা মূলত প্রচুর মুসলিম যারা পার্টটা পেয়েছিল, যেটা আসেনি সাচা রিপোর্টে। সাচা রিপোর্ট এই পার্টটাতে নিয়ে, এই পার্টটার কোনো এনকোয়ারি বা এই পার্টটার কোনো রিপোর্ট তারা তৈরি করেনি। তার ফলে এটা আংশিক অসম্পূর্ণ রিপোর্ট, যার ফলে মুসলিমরা এই জায়গায় গেছিল। যার জন্য আমাদের রাজ্যই প্রথম ওবিসি, এবং সেই ক্ষেত্রে মুসলিম অংশকে যুক্ত করা ওবিসির মধ্যে, সেই কাজটা করেছিল। কিন্তু সেটা আসলে বামপন্থীদের বিরুদ্ধে তো শুধু একটা দল লড়ে না, একটা ব্যবস্থা লড়ে, এবং সেই ব্যবস্থাটা হচ্ছে পুঁজির মালিক, পুঁজিবাদী, বিশেষ করে মানে যারা এই যে মনে করুন বিদেশি যে পুঁজি, এই সবাই মিলে বামফ্রন্টকে আবার একটা চেষ্টা করেছিল। তার ফলে আমরা যে প্রচার করতে চেয়েছিলাম, আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম, আমরা সেটা মানুষকে বোঝাতে পারিনি। তারাই বরঞ্চ মানুষকে বুঝিয়েছিল যে বামফ্রন্ট মুসলিমদের বিরুদ্ধে কিছু, মুসলিমদের পক্ষে কোনো কাজ করেনি। সেটা তারা খেয়েছিলেন, এবং ভোটের রেজাল্টও তার রিফ্লেকশন হয়েছিল। গত 2021 সালের যে বিধানসভা ভোটের যদি নির্বাচনী ফলাফলটাকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে তিন ধরনের সিটে তিন ধরনের রেজাল্ট হয়েছে। যেমন রামপুরহাট যে সাব ডিভিশনটা, তাতে মুরারই, হাসন, তারপরে আপনার এই রামপুরহাট ইটসের, রামপুরহাটটা যদিও নয়, নলহাটি, এখানে নলহাটি, আসন, মুরারই। মুরারই, এই তিনটে সিটে টিএমসি বিশালভাবে জিতেছে। হ্যাঁ, আবার আবার যেগুলো এসসি মানে ক্যাটেগরির আছে, এসসি সেখানে ক্যাটেগরির বিজেপি গেছে, বিজেপি সঙ্গে তফাৎটা ভালো ভোট পেয়েছে। অনেকটা কমে গেছে, মানে খুব হ্যাঁ, ক্লোজ ফাইট হ্যাঁ, হয়েছে। আর হ্যাঁ, যেটার জেনারেল সিট, মানে অ্যাপার্ট ফ্রম মুসলিম ডোমিনেটেড সিটের বাইরে যে জেনারেল সিটগুলো, সেখানে মাঝারি হুম, গোছের, এই যে ব্যাপারটা, আপনি কি মনে করেন যে জাতিগতভাবে ভোটের ব্যাপারটা এখানে পাকাপোক্তভাবে জায়গা করে নিয়েছে? হ্যাঁ, এটা 21 সাল, 24 সাল, মানে মূলত 19 সালের পর থেকে আহ, বিশেষ করে এসসি এবং এসটি যে ভোট, সেই ভোটটা বিজেপির দিকে গেছে। তো সেটাই কারণ বা সেটা আপনারা নিজেদের পক্ষে আনতে পারছেন না না, কেন? আমাদের পক্ষে আনতে পারিনি যেটা, আপনারা তো ওবিসি, কারণ হচ্ছে আপনারা তো ওবিসি যে ব্যাপারটা হয়েছে সেটা তো আপনারাই বলছেন যে শুরু করেছেন 2010 সালে। তাহলে ওবিসি, বিজেপি কি করেছে যে বিজেপি ভোটটা পাচ্ছে? না, এটা যেটা হয়েছে আর কি,
সেটা হচ্ছে এখানে তৃণমূলের অত্যাচার, সেই অত্যাচারটা একটা চরম জায়গায় গিয়েছিল, বিশেষ করে এসসি এলাকায় এবং এসটি এলাকায়। এই এই এসসি এসটি এলাকাতে দেখবেন ওই সময় একটা প্রচার তুলেছিল, এটা খুব পরিকল্পিতভাবে এই প্রচার তোলা হয়েছিল, কারণ এই গরিব অংশের মানুষের মধ্যে বামপন্থীদের একটা চেতনা ছিল। তাই জন্যই তারা এটা বলেছিল যে আগে রাম পরে বাম, এই যে প্রচারটা তারা শুরু করেছিল। এবং এই প্রচারটাতে তারা কনভিন্সড হয়েছিল, গরিব মানুষের এসসি এসটি অংশের মানুষরা, যে যদি তৃণমূলকে তাড়াতে হয়, বামফ্রন্ট এখনই আসবে না, তাই তৃণমূলকে তাড়াতে বিজেপিকে ভোট দেওয়া হবে। এটা ডেফিনেটলি, এটা আমি যে কারণটা আপনাকে বললাম এটাই ঘটেছিল। কিন্তু সেখানে আমাদের দুর্বলতা হচ্ছে যে এই অংশের গরিব মানুষের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা এর জন্য দায়ী। আমরা যে নিবিড় সম্পর্ক তৈরি করার দায়িত্ব আমাদের ছিল, সেই দায়িত্ব আমরা পালন করতে পারি। তা এই দায়িত্ব পালন করার জন্য কোনো বিশেষ উদ্যোগ নিয়েছেন? এখন আমাদের আহ, মানে যে স্লোগানটা নিয়ে আমরা পার্টির ভেতরে কাজ করছি, সেটা হচ্ছে, প্রথম হচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা। মানুষের সঙ্গে আমাদের যে বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, সেই বিচ্ছিন্নতা আমাদের ভাঙতে হবে। আর এই যে সাম্প্রদায়িক যে বিভাজন, এই বিভাজনের ক্ষেত্রে বামপন্থী, বিশেষ করে সিপিআইএম এর বিরুদ্ধে অনেক রকম আহ, প্রচার আছে, ভুল প্রচার আছে। যেমন মনে করুন, আমাদের এই রুরাল এলাকায়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধর্মের ভেতরেও তো লড়াই হয়েছে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই হয়েছে। এই যে ধরম পুজো, মনসা পুজো, 24 প্রহর, এগুলো হচ্ছে সব গরিব মানুষের, এসসি এসটি এলাকার পুজো, এসসি এলাকার পুজো। এই এই যে সিপিএম ধর্মের বিরুদ্ধে এই প্রচারটা নিয়ে যাওয়ার ফলেও মানুষের সঙ্গে আমাদের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আমরা যেটা বলতে চাইছি, যে ধর্মটা আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের রাজ্যের ক্ষেত্রে জীবন চর্চার মধ্যে ঢুকে আছে। সেই জন্য এই জীবন চর্চাতে, আমাদের এই জীবন চর্চার মধ্যে ঢুকেই মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল এইটা বোঝার যে চেতনা, সেই চেতনায় সমৃদ্ধ করতে হবে। ফলে বিচ্ছিন্নতা না কাটিয়ে এটা সম্ভব না। সেই জন্য আমাদের মূল স্লোগানই হচ্ছে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, বিচ্ছিন্নতা কাটাতে হবে। আর গ্রামীণ এলাকায় মানুষের যে কাজের দাবি, মানুষের যে চাষবাস করছেন, সেই চাষের যে ফসল উৎপাদন হচ্ছে তার যে দাম, এইসব ব্যাপারে লড়াইটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। 100 দিনের কাজের জন্য লড়াই, এইগুলোতে আমাদের আরো বেশি বেশি যুক্ত হতে হবে। আচ্ছা, ধরুন 21-এর বিধানসভা পরেও 23-এ পঞ্চায়েত হয়েছে এবং 24-এ লোকসভা হয়েছে। তা এখন দেখা যাচ্ছে যে ভোটের অ্যানালাইসিস করলে, যদিও ভোটের অ্যানালাইসিস আপনারা করেন, আমরা তো শুধু দেখি, তা ব্যাপারটা হচ্ছে যে বিধানসভাতে সব থেকে খারাপ হয়েছে বামফ্রন্টের তুলনায়, কিছুটা ভালো হয়েছে লোকসভাতে, এবং সব থেকে বেশি বামফ্রন্ট মানে নিজের যা স্কোর বোর্ড তা বলছে যে পঞ্চায়েতে যতই হিংসা হোক আর যতই রাজ্যের আন্ডারে ভোটটা হোক না কেন, পঞ্চায়েতে বামফ্রন্টের রেজাল্ট লোকসভা বা বিধানসভার তুলনায় অনেক ভালো, অন্তত পার্সেন্টেজ অফ ভোট অনুযায়ী। হয়তো সিট কটা হুম। হয়েছে বা না হয়েছে বা আরো অন্যান্য ব্যাপারগুলো আমি বাদ দিচ্ছি, তাহলে নিচের দিকে গেলে যে বামফ্রন্ট যে ভোট পাচ্ছে সেটা উপর দিকে গেলে ভোট পাচ্ছে না। এতে কি, এইটাই কি মনে হয় যে মানুষ মনে করছে না যে আপনারা রাজ্য বা দেশ চালানোর জন্য এখনো উপযুক্ত? এটা না, কি? এটা আসলে ঠিকই বলেছেন আপনি। সেটা হচ্ছে যে পঞ্চায়েতে আমরা 153টা, গোটা জেলায় 153টা পঞ্চায়েতের সিটে জিতেছি। আমরা এখনো কতগুলো পঞ্চায়েত চালাই, কিন্তু সেই রেজাল্টটা রিফ্লেক্ট হচ্ছে না লোকসভা এবং বিধানসভায়। তার কারণ হচ্ছে, পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে মানুষ কিন্তু তার প্রতিদিনের সমস্যার মধ্যে, যে সমস্যাগুলো আছে সেইগুলো চর্চার মধ্যে দিয়ে ভোট হয়। আর লোকসভার বিধানসভার ভোটটা চলে যাচ্ছে যে হিন্দু মুসলমান, নিরাপত্তা, মুসলমানদের, এইসব নিয়ে। সেখানে বামপন্থীরা আহ, ভোট যা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। কিন্তু পঞ্চায়েতে যখন মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে লড়াইয়ের জায়গা, সেইখানে বামপন্থীদের
লড়াইয়ের যে রিফ্লেকশন, সেটা ভোটের রিফ্লেকশনে আসছে আর কি। সেটাই আমি আপনাকে বলছিলাম যে এই যে ভাগ হচ্ছে তৃণমূল, এই যে গরিব অংশের এসসি এসটি এলাকায় বিজেপির দিকে ভোট দিচ্ছে, এটা কিন্তু মূলত যে তৃণমূলকে আটকাতে হবে। তাহলে বামপন্থীরা পারবে না, ইয়েকে দাও, আরে কি বলে, বিজেপিকে দাও। আর পঞ্চায়েতের ক্ষেত্রে সে তো তার পাশের লোকটাকে ভোট দিচ্ছে, সে জানে যে এই লোকটাই পারবে, আর এই লোকটা হচ্ছে বামপন্থী। ফলে এইখানে পরিচিতিটা, তার নিরাপত্তাটা একদম ইন্ডিভিজুয়ালকে কেন্দ্র করে হচ্ছে। আচ্ছা, ইন্ডি জোটের কথাই যদি বলা হয়, ইন্ডি জোটের দেখা যাচ্ছে যে কেরালার মানুষ পরপর দুবার বামফ্রন্টকে, এলডিএফকে জিতিয়ে এনেছেন, কিন্তু তারা লোকসভাতে জেতাচ্ছেন কিন্তু কংগ্রেসকে। কারণ তারা মনে করছেন কেন্দ্রে কংগ্রেসের কিছু করণীয় আছে যেটা বামফ্রন্টের নেই। সম্ভবত প্রকাশ কারাত এই বিশ্বাসটা জন্ম দিয়েছিলেন। যাই হোক, আমি সেটার মধ্যে আপাতত যাচ্ছি না। কিন্তু ইন্ডি জোটের যে সুফল, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে থাকা সত্ত্বেও তৃণমূল নিয়ে গেল কি করে, যে বিধানসভার থেকে লোকসভাতে তৃণমূলের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হয়েছে? এটা কেন হলো? এটা কেরালার ব্যাপারটা এবারের তো নতুন নয়। কেরালার ব্যাপারটা সারা ইয়েতেই ছিল। 20টা লোকসভার সিটে কোনোদিনই আমরা 10+, একবারই 10+ হয়েছিল। তারপরে আর কোনোদিন 10+ হয়নি। এটা ওখানকার ক্যারেক্টার হচ্ছে যে ওরা কেন্দ্রে সবসময় কংগ্রেসকেই ভোট দিয়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি যদি আরেকটু 2011-র পরে সব ভোটগুলো দেখেন, 2016 সালের যে ভোট, সেই ভোটে আমরা যে একটা তৃণমূল বিজেপি বিরোধী যে জোটটা তৈরি করেছিলাম আর কি, সেইটা পার্টির মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। ফলে সেইটাকে সবটাকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নামতে পারিনি বলে 2016-তে আমাদের জাস্ট জেতা থেকে আমরা সরে এসেছিলাম। তখনও বিজেপি সেইভাবে মানুষের কাছে পৌঁছায়নি, যে তারা তৃণমূলের বিকল্প বিজেপিকে ভাববে, এটা জায়গাতেই যেতে পারেনি। ফলে 2016টা হচ্ছে আমাদের একটা দান মিস হয়েছে বলতে পারেন, যে আমরা একটা ওই সময়ে যদি আমরা তৃণমূলকে হারিয়ে দিতে পারতাম, সরকারে যেতে পারতাম, এবং এটা আমাদের মূলত আমাদের পার্টির নিজেদের বোঝাবুঝির জায়গাটাতে ঘাটতির জন্য এটা ঘটেছে, তাহলে আজকে আর এই সিচুয়েশনটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভাবতে হতো না। এইবারে আপনি বলুন, আমার হাতে আর 10 মিনিট সময় আছে, এর মধ্যে আমাকে যা প্রশ্ন করা করে নিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে 2024 সালের যে লোকসভা নির্বাচনে তৃণমূলের রেজাল্ট বিজেপি থেকে অনেক ভালো হলো কি করে? বীরভূম জেলার কথাই বলছি, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার কথা বলছি না। দু হাজার তাহলে চব্বিশ সালে তৃণমূলের হ্যাঁ, বলুন। 2024 সালে 21-এর থেকে আমাদের জেলাতে সব জায়গাতে তৃণমূলের ভোট কমেছে, না, সব কমলেও বিধানসভায়। কমলেও 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 আলটিমেটলি দেখা যাচ্ছে যে শতাব্দী রায় নিজে জিতেছেন প্রায় 1,90,000 ভোটে। হুম। এবং ইট ইজ প্রবাবলি ডিউ টু মিল্টন রশিদ। হুম। মিল্টন রশিদ যদি 2 লাখ ভোট, যদি 2,26,000 ভোট যদি না পেতেন, তাহলে বলা যায় না শতাব্দী রায় নিজেও হয়তো আবার সেই 4 লাখ মতো ভোটে জিততেন, যেটা হ্যাঁ, হ্যাঁ। অসিত মাল জিতেছেন বোলপুরে। তাহলে হুম। এখন আমার যে প্রশ্ন, কাজেই মানে কে কোথায় মার্জিনালি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে কেন্দ্রে যেখানে তৃণমূলের রোলটা ডিফাইন্ড নয়, সেইখানে তৃণমূলের ওপরে কেন্দ্রীয় সরকার গঠনের যে নির্বাচনে মানুষ এত ভোট দিয়েছেন কেন? তৃণমূল কি করেছে? দেখুন, কংগ্রেস সব থেকে বেশি ভোট পেয়েছে দেখবেন রামপুরহাট সাব ডিভিশনে। হ্যাঁ, অতি অবশ্যই পেয়েছে মিল্টন রশিদের 3টে জায়গাতে, এবং তারা তার হ্যাঁ, মধ্যে দুটো সিটে দেখা যাচ্ছে তারা দ্বিতীয় হয়েছিল। দ্বিতীয় হয়েছিল। এবারে তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে, একটা ব্যক্তি কি তাহলে সমস্ত কিছু পরিবর্তন করে দিতে না, পারেন ব্যক্তি তাহলে? না। না, ব্যক্তি না। ওখানে রামপুরহাট সাব ডিভিশনে ভোটের কম্পোজিশন আর সিউড়ি এবং বোলপুরের ভোটের কম্পোজিশন একরকম নয়। হুম, হুম। মুসলিম সেটা ঠিক। কমিউনিটির এখনো কংগ্রেসের প্রতি আস্থা আছে।
যেটা বামপন্থীদের প্রতি নেই। হ্যাঁ, বামপন্থীরা ওই যে শূন্য, এই যে ওরা প্রচারটা যে বারবার করছে, এখন তো দেখছি বিভিন্ন মাধ্যমে যারা বলতে উঠছেন তারাও বলছেন যে তৃণমূল বিরোধী হচ্ছে বিজেপি, আর শূন্য দল হচ্ছে বাম কংগ্রেস। আচ্ছা, একটা ক্রিটিক্যাল ভোট পেলে তাহলেই তো আপনি মনে করতে পারেন যে অন্তত 26টা যদি সেমিফাইনাল হয়, ধরে রাখা যাক 31টা যদি আপনাদের পক্ষে যদি সঠিক জায়গা হয় যেখানে আপনারা হয়তো জয়ের জন্য ঝাঁপাতে পারেন, আপাতত 26-এর জন্য আপনাদের কি টার্গেট? পঞ্চায়েত নির্বাচন থেকে আপনারা কি শিক্ষা নিয়েছেন? পঞ্চায়েত নির্বাচন থেকে আমাদের এটা আমরা যেটা বুঝেছি, সেখানে বাইশ তেইশ প্রথম পার্সেন্ট হচ্ছে, ভোট 22-23% ভোট তো হ্যাঁ পেয়েছে। হ্যাঁ, ওই জন্যে পঞ্চায়েত নির্বাচনে আমরা যে জোরের সঙ্গে লড়েছিলাম জিততে হবে, লোকসভা এই বিধানসভা ভোটে 2024-এ আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য, আমাদের যা করার আছে সেটা আমরা করতে পারবো। আমাদের যে সাংগঠনিক শক্তি আছে সেটা সবটাকে আমরা যেভাবে চাইছি সেভাবে যদি ব্যবহার করতে পারি, তাদেরকে নামাতে পারি, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারি, তাহলে 2026-এ নিশ্চয়ই রেজাল্টটা এমন একটা জায়গায় যাবে যে 2029-এ গিয়ে বিজেপিকে একটা ধাক্কা দেওয়া যাবে, এবং গোটা দেশের ক্ষেত্রে বিজেপি যদি হেরে যায় তাহলে তৃণমূল আর পশ্চিমবঙ্গে থাকবে না। মানে এখনো পর্যন্ত যা অবস্থা, আপনারা যত ভালো রেজাল্ট করবেন তৃণমূলের তত ভালো হবে। হ্যাঁ তাহলে মানে একটা সার্টেন লেভেলের ওপরে না গেলে আপনাদের ভালো পারফরমেন্স তো মানে আপনাদের এগেনস্টেই যাচ্ছে তাহলে। হ্যাঁ, আপনারা তো এটা খুব ঠিকই, কিন্তু আমি খুব বলছি যে খুব ক্রিটিক্যাল জায়গাতে রয়েছেন। খুব ক্রিটিক্যাল জায়গাতে আছি, কিন্তু এই ক্রিটিক্যাল জায়গার উপর দাঁড়িয়ে আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে বিজেপিকে হারাতে না পারলে তৃণমূলকে হারানো যাবে না। ওকে। কারণ এবারে হচ্ছে বিজেপি, এবারে অন্য অন্য ইস্যুতে চলে আসি। আর দুটো ইস্যু আমি তোলার সুযোগ পাবো। এই যে, সরি, এই যে সামাজিক প্রকল্পগুলো আছে, যে শ্রী প্রকল্পগুলো, এই প্রকল্পগুলো কি মনে করেন যে তৃণমূলকে বিশাল অ্যাডভান্টেজ দিচ্ছে যার সুফল পাচ্ছে না বাম দলগুলো? হ্যাঁ নিশ্চয়ই এটা তো একটা অ্যাডভান্টেজ বটেই। এবং এটা আমাদেরও দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত যে এই অ্যাডভান্টেজটা মানুষ যে পাচ্ছে, আমরা যদি কোনোদিন ক্ষমতায় আসি তাহলে এই অ্যাডভান্টেজ গুলোকে আরো বৃদ্ধি করব, এই প্রচারেই আমাদের যাওয়ার কথা, এইগুলো নিয়ে ব্যঙ্গ করার কথা নয়। তা এখন আপাতত সেই প্রচারটা তো শোনা যাচ্ছে না। শুধু না, এই আমরা বলছি এবং এই আমাদের, এই প্রকল্পের মধ্যে কি দুর্নীতি হয়েছে সেটা আলোচনা হচ্ছে, কিন্তু প্রকল্পটা আমাদের সময়তে যেমন ধরুন বিজেপি থেকে বলা হচ্ছে যে প্রকল্পের যে আরো ফেসিলিটি বাড়ানো হবে। বিজেপি হুম, ইজ মোর অডিবল, বিজেপিকে অনেক বেশি শোনা যাচ্ছে, আপনাদেরকে শোনাই যাচ্ছে না। না আমাদের কথাটা কার মাধ্যমে শুনবেন আপনারা তো? তো মূল মিডিয়া জনসংযোগের তো, হ্যাঁ জনসংযোগের মাধ্যমে। জনসংযোগের, হ্যাঁ জনসংযোগের মাধ্যমে আপনি, আমরা যেটা বলছি সেটা তো প্রকাশ্যে সবারই কানে যাচ্ছে এরকম নয়, কিন্তু মিডিয়া যে কাজটা করছে সেটা হচ্ছে যে তৃণমূল আর বিজেপির প্রচারগুলো তারা করছে, আমাদের প্রচার তো তারা করেন না। তার ফলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গির যে পরিবর্তনগুলো হয়েছে, আমাদের পরিস্থিতির বিচারে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করছি, সেগুলো সংবাদ মাধ্যমে সবসময় স্পষ্ট পরিষ্কারভাবে আসছে না। খুব খুব কুইক ফায়ার দুটো প্রশ্ন করছি, কুইক ফায়ার। হুম হুম। এক নম্বর হচ্ছে যে পশ্চিমবঙ্গে আপনারা যে নির্বাচনে নামছেন তার জন্য আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কি কাউকে প্রজেক্ট করছেন না কেন? না, এটা তো বামপন্থীরা কোনোদিনই করেনি। অতি অবশ্যই আহ, করেছে। 1977 সালে সবাই জানতো যে কে চিফ মিনিস্টার হবে, 2000 সালে জানতো যে কে চিফ মিনিস্টার হবে, কাজে 2024-এ জনগণ কেন? জানতো, হ্যাঁ, সবাই জানবে। জনগণ জানতো। হ্যাঁ, এটা ওপেন না, সিক্রেট, কিন্তু জনগণ নিজেদের। জানতো, হুম, না জন জনগণ জানতো, কিন্তু ঘোষণা করে না বামপন্থীরা না, এটা করে ঘোষণা না। নাই বা হলো, আবার কিন্তু এটাও ঠিক, বলুন। কিন্তু এটা তো ঠিক যে আমাদের কাছে এখন মুখ্যমন্ত্রী প্রজেক্ট করার থেকেও যে বামপন্থী, মানে সিপিএম বিজেপি যে বিরোধী যে শক্তিটা, সেই শক্তিটাই বর্তমান পরিস্থিতিতে মানুষকে
সব থেকে বড় সাপোর্ট দিতে পারে, এই জয়প্রকাশ ক্যাম্পেইনটা নারায়ণ নিয়ে যাওয়া যদি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জয়প্রকাশ নারায়ণ যদি 1975 সালে একাই একটা এত বড় পরিবর্তন ঘটাতে পারেন, তাহলে আপনি কেন মনে করছেন যে পশ্চিমবঙ্গে এই ধরনের মুখ্যমন্ত্রী বলে কাউকে প্রজেক্ট করলে তিনি কিছু করতে পারবেন না? হ্যাঁ, এটা তো আমাদের, আমরা যে পার্টি করি সেই পার্টির দৃষ্টিভঙ্গির আচ্ছা, ঠিক আছে, সঙ্গে ঠিক এটা আছে, যায় না। ঠিক আছে, এটা অন্য আরেকজন আছে। আমার লাস্ট কোশ্চেন, হুম, আমার হাতে আর ঠিক হুম, 1.5 মিনিট বাকি আছে। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, হুম, আপনাদের যে মাস অর্গানাইজেশন আছে, স্টুডেন্ট বা যুব বা হুম। কৃষকদের যে সংগঠনগুলো আছে, সেখানকার কি রক্তক্ষরণ কি শেষ হয়েছে, না এখন আপনাদের মেম্বারশিপ বৃদ্ধি পাচ্ছে? না, সেগুলোর মেম্বারশিপ বৃদ্ধি পাচ্ছে, এবং ছাত্র যুব এরা ভীষণই ভিজিবল। এবং 20 এপ্রিল যে ব্রিগেডের সমাবেশ হলো, সে তো আমাদের মূলত তিনটে শ্রেণী সংগঠনের ইয়েতে হলো। এবং সেটাও দেখেছেন, সবাই দেখেছেন যে সেই ব্রিগেড ভরবে ভরবে না, অনেকের অনেক রকম ভাবনা ছিল, কিন্তু ওই তিনটে শ্রেণী সংগঠনই ব্রিগেড ভরেছে। আপনাকে অশেষ ধন্যবাদ এই কথাবার্তা বলার জন্য। যাই হোক, যে ক্ষুদ্র অংশের মানুষের কাছে যদি আপনার কথাবার্তা পৌঁছয়, তাহলে ধরে রাখা যেতে পারে যে অন্তত এই ব্যাপারটা কিছুটা হলেও অদূর পর্যন্ত সাকসেসফুল। লেট আস হোপ ফর দি বেস্ট। না, আপনাকে না, অশেষ আপনাকেও ধন্যবাদ। আমাদের ধন্যবাদ, যে আপনাদের মতো কিছু লোক আছেন বলে আমাদের কথা আপনাদের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে। অশেষ ধন্যবাদ। আবার অন্য থ্যাংক কোনো ইউ। ইস্যুতে আবার আপনার সঙ্গে কথা হবে। মিটিংটা ঠিক আছে, ঠিক আছে, শেষ করছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।